আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস নিয়ে, গ্যাপ। আমরা আমরা অনেকদিন ধরেই আইপিএম নিয়ে কথা বলেছি। তারপর অনেকগুলো টেকনোলজি আসছে। এখন বর্তমানে আমরা গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস সারা পৃথিবীতেই কিন্তু গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসের দিকে নজর দিয়েছে। ফসলের উৎপাদনশীলতা, ফসলের গুণগত মান এবং আমাদের পরিবেশ নিয়ে সবকিছু মিলিয়ে যেন ভালো থাকে এবং আমাদের ফসলগুলো, উৎপাদিত পণ্য যেন স্বাস্থ্যসম্মত হয়, তার জন্য গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস। কেন গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস? গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস হচ্ছে ফসলের সর্বোচ্চ প্রোডাকশন, তার কোয়ালিটি এবং তার স্বাস্থ্যের জন্য, আমাদের স্বাস্থ্যের জন্য যেন ভালো হয়, সেগুলো নিয়ে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস। একটা এক্সাম্পল দিলে সহজ হবে বুঝতে। যেমন ধরা যাক টমেটো, কোনো জাত আছে যেটা 70 থেকে 80 টন পার হেক্টর উৎপাদন হয় বা তার চেয়ে বেশি হয়। 70 থেকে 80 টন, ধরা যাক বিএআরআই বলে দিল যে এটা প্রোডাকশন হয় 70 থেকে 80 টন। কিন্তু দেখা গেল মাঠ পর্যায়ে গিয়ে, কৃষকের পর্যায়ে মাঠে গিয়ে দেখা গেল যে 30 থেকে 35 টন, এখানে কিন্তু 15-20 টন কিন্তু তার কমে যাচ্ছে। মানে হচ্ছে যেটা সর্বোচ্চ উৎপাদনশীলতা হওয়ার কথা ছিল, 70 থেকে 80 টন হওয়ার কথা ছিল, সে কিন্তু অনেক কম প্রোডাকশন হচ্ছে, যার জন্য কৃষক যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, আবার আমাদের পুরো দেশের প্রোডাকশন কিন্তু কমে যাচ্ছে। সারা পৃথিবীতেই এই ফসলগুলো উৎপাদনশীলতা বাড়ানো, ফসলের গুণগত মান, পুষ্টিমান এবং আমাদের স্বাস্থ্যসম্মত যেন হয় ফসলগুলো, সেটার জন্য এই টেকনোলজি বের করার চেষ্টা করছে। এইরকমই একটা টেকনোলজি হচ্ছে গুড এগ্রিকালচার প্র্যাকটিস। আসলে গুড এগ্রিকালচার প্র্যাকটিসগুলো এমন একটা ছোট প্র্যাকটিস না, এটা সামগ্রিকভাবে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট যেমন ছিল, ঠিক একই রকমভাবে এগ্রিকালচার সেক্টরে যত রকমের টেকনোলজি অ্যাপ্লিকেশন করা যায়, যেগুলো আমাদের ফসলের উৎপাদনশীলতা বাড়াবে, পাশাপাশি স্বাস্থ্যসম্মত করবে, সেটাই হচ্ছে গুড এগ্রিকালচার প্র্যাকটিস। গুড এগ্রিকালচার প্র্যাকটিস যেমন হচ্ছে মাছের ক্ষেত্রে হতে পারে, পোলট্রি হতে পারে, ডেয়ারি হতে পারে এবং আমাদের ফসল হতে পারে। ফসলের সবগুলো ব্রাঞ্চে কিন্তু গুড এগ্রিকালচার প্র্যাকটিস হতে পারে। এই প্র্যাকটিসগুলো হচ্ছে সামগ্রিকভাবে প্রোডাকশন মানে উৎপাদনশীলতার উপর প্রভাব ফেলে। তাই এটা কিন্তু সময় উপযোগী এবং খুবই ইম্পর্টেন্ট। বাংলাদেশ সরকার, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন, বিএআরআই এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো যেমন এফএও সেভারাল টাইমস কিন্তু এই গুড এগ্রিকালচার প্র্যাকটিসগুলোকে মাঠ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন। গ্যাপ, বাংলাদেশ গ্যাপে বর্তমানে আমি কিছু কথা বলতে চাই। কেন গ্যাপ, কি বেনিফিট, কারা বেনিফিট পায় এবং কি কি টেকনোলজি হতে পারে, সেগুলো নিয়ে একটু ফাইল শেয়ার করে করে আমি কথাগুলো বলবো। আসলে বোঝানোর চেষ্টা করছি যে আমরা আমাদের যে প্রোডাকশন হওয়ার কথা ছিল ফসলের, সেই টোটাল প্রোডাকশন থাকবে, সেই রকমভাবে উৎপাদন হবে এবং পাশাপাশি হচ্ছে আমাদের যে উৎপাদিত পণ্য হবে সেগুলো হবে স্বাস্থ্যসম্মত হতে পারে, সেটা অর্গানিক হতে পারে, সেফ। এখানে অর্গানিক এবং সেফ বলেছি, আমরা সেফটা নিয়ে কথা বলি। আর যেহেতু এটাও কিন্তু ফলের ক্ষেত্রে হতে পারে, সবজির ক্ষেত্রে হতে পারে, তেমনি ফুলের ক্ষেত্রে হতে পারে। আমি যেহেতু ফুল নিয়ে কাজ করি, আপনারা জানেন যে আমি আসলে ফুল নিয়ে বেশি আমার ইন্টারেস্ট, তা গ্যাপ কথাটাই প্রায় সময় ফুল নিয়েই আমি এক্সাম্পল দিয়ে দিয়ে কথাগুলো বলবো, ফুলের উৎপাদনশীলতা নিয়ে। গ্যাপ হচ্ছে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস, সারা পৃথিবীতেই কিন্তু চেষ্টা করছে গুড এগ্রিকালচার। বাংলাদেশেও কিন্তু আমরা অলরেডি গ্যাপের যে মেমোরেন্ডাম, সেগুলো সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে এবং প্র্যাকটিসগুলো তৈরি করা হচ্ছে এবং প্র্যাকটিস চলছে, আমরা প্রোডাকশন করছি। আসলে গুড এগ্রিকালচার প্র্যাকটিস হচ্ছে এমন কৃষি চর্চা যেগুলো পণ্যের উৎপাদনকে পরিবেশগতভাবে, অর্থনৈতিক বিবেচনায় এবং সামাজিক বিবেচনায় একটি টেকসই ব্যবস্থাপনা দেয়। যেমন সেটা ইরিগেশনের ক্ষেত্রে হতে পারে, ফসল হারভেস্ট হতে পারে, হারভেস্টের পরবর্তী হতে পারে। সবকিছু মিলেই হচ্ছে কৃষি পণ্যের জন্য উৎপাদনশীলতা ভালো থাকে এবং খাদ্যমান যেন, পুষ্টিমান ভালো থাকে এবং অবশ্যই পরিবেশগতভাবে অবশ্যই এটাকে গ্রহণযোগ্যতা থাকতে হবে, পরিবেশের জন্য কোনো রকমের বিরূপ প্রতিক্রিয়া না ফেলে। সংক্ষেপে যদি বলি, উত্তম কৃষি চর্চায় মানে হচ্ছে কৃষি চর্চা
সেটা যদি আমি ফুলের ক্ষেত্রে বলি যে ফুল চাষের জন্য কৃষি চর্চা, সেটা হতে পারে নিরাপদ ও মানসম্পন্ন কৃষি পণ্য উৎপাদন করা। ফুলের ক্ষেত্রে ফুল উৎপাদন করা, সেরকম ভাবে সেটা হতে হবে পরিবেশগতভাবে, অর্থনৈতিক বিবেচনা এবং সামাজিক বিবেচনায় সবকিছু থেকেই যেন এই চর্চাটার জন্য বেস্ট চর্চা হয়। সেরকম কেমন একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে যদি বলি, মাটি ব্যবস্থাপনা, মাটি যদি ভালো হয় ফসল ভালো হবে, ফসলের উৎপাদনশীলতা ভালো হবে। আবার যদি সার ব্যবস্থাপনা, বেশি সার দিলে ফলন কমে যেতে পারে এবং স্বাস্থ্যের জন্য ভালো নাও হতে পারে। সেরকম ভাবে সার ব্যবস্থাপনাটা খুব ইম্পর্টেন্ট। কতটুকু খাবার লাগবে ঠিক ততটুকু খাবারই দিব, তার চেয়ে বেশিও না কমও না। আবার রোগবালাই কিভাবে কন্ট্রোল করব, এটা কি আমরা অর্গানিক দিয়ে করব নাকি কেমিক্যাল পদ্ধতি করব? সবকিছু মিলিয়ে যেই চর্চাটা হচ্ছে ওই ফসলের জন্য ওই সময়ের জন্য বেস্ট, সেটাই হচ্ছে উত্তম কৃষি চর্চা। আমি যদি একটু বলি যে কৃষি পণ্য সেটা ফুল যদি হয়, ফুল ভালোভাবে উৎপাদন করার জন্য, বেস্ট কোয়ালিটি উৎপাদন করার জন্য যেই চর্চাটা করা হয় সেটাই হচ্ছে উত্তম কৃষি চর্চা। কথা কি দাঁড়ালো? সঠিক সময়ে সঠিক ব্যবস্থাপনা, সময়টা খেয়াল রাখতে হবে। এক এক সময় এক একটা ব্যবস্থাপনা কিন্তু এসে যাবে। সঠিকভাবে এবং পরিমিতভাবে, বেশি দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না। কারণ কম দিলে আমার হয়তো প্রোডাকশন কমে যেতে পারে, আবার বেশি দিলে হয়তো বা আমার স্বাস্থ্যের ঝুঁকি তৈরি হতে পারে। এই সবগুলো বিবেচনা করেই যে চর্চাটা হবে সেটাই হচ্ছে উত্তম কৃষি চর্চা বা গ্যাপ। গ্যাপ কেন করব? কৃষকরা কেন বা গ্যাপটাকে গ্রহণ করবে? কারণ হচ্ছে কৃষক যখন কৃষি পণ্য উৎপাদন করবে তার ফসলটা হবে নিরাপদ এবং মানসম্পন্ন, এবং উৎপাদনশীলতা অবশ্যই বেশি থাকবে। খেয়াল রাখবেন, নিরাপদ ও মানসম্পন্ন এই কৃষি পণ্যগুলো তৈরি হবে। ফুলের ক্ষেত্রে নিরাপদ এবং মানসম্পন্ন ফুল উৎপাদন হবে। এটা আমি বললাম যে কেন করবেন কৃষি ব্যবস্থাপনা কৃষক অথবা উৎপাদনকারী। আর বিনিময়ে কি পাবে কৃষক? বিনিময়ে কিন্তু বাজার মূল্যটা বেশি পাবে। সেটা হতে পারে লোকাল অথবা ইন্টারন্যাশনাল মার্কেট হতে পারে। বাজার মূল্য যদি বেশি পায় তাহলে কৃষক লাভবান হবে। এর জন্যই আমরা যেটা বলি যে প্রোডাকশন বেড়ে যাচ্ছে, আমার কোয়ালিটি বাড়ছে, এবং বাজার মূল্য যেহেতু কৃষক বেশি পাচ্ছে, কৃষকের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। আর ভোক্তা হিসেবে আমাদের কি বেনিফিটটা পাচ্ছি? আমরা ভোক্তা হিসেবে আমরা যারা গ্রহণ করব সেটাও তো একটা তাদের জন্য, ভোক্তা বা কনজিউমার জন্য বেটার কোয়ালিটি, সেফ, খুব ইম্পর্টেন্ট জায়গা কিন্তু সেফ। আমার যে সেফ ফুড অথবা প্রডিউসের যদি সেফ, স্বাস্থ্যসম্পন্ন, সেটা হতে পারে অর্গানিক অথবা সেফ ফুড হতে পারে, দুটোই হতে পারে। তো সেগুলোর দিকে বিবেচনা করেই ভোক্তারা, যারা আমরা এই ফসলটা অথবা এই ফুলটা এনজয় করব, তাদের হতে হবে কোয়ালিটি সম্পন্ন এবং সেফ। তার জন্য আমরা যেমন ভোক্তারা বেনিফিট পাচ্ছি, আবার কৃষক যারা প্রডিউস করছে তারাও কিন্তু অনেকগুলো বেনিফিট পাচ্ছে। এর জন্য সারা পৃথিবী কিন্তু এখন গুড এগ্রিকালচার প্র্যাকটিস নিয়ে ভাবছেন এবং অ্যাপ্লিকেশন করছেন। গুড এগ্রিকালচার প্র্যাকটিস সবগুলো, ফুল চাষ বলেন, মাছ চাষ বলেন, গরু মহিষ, সবকিছুতেই কিন্তু গুড এগ্রিকালচার প্র্যাকটিস থাকতে হবে। সবগুলো সবার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। আমি ফুলের এক্সাম্পল দিচ্ছি যেহেতু আমি ফুল নিয়ে গবেষণা করি। আসলে হচ্ছে ধরা যাক ফুল নিয়ে আমি বলছি, ফুলের মাটি ব্যবস্থাপনা, পানি ব্যবস্থাপনা, আমি ফার্টিলাইজার দিব সেটা, বালাই ব্যবস্থাপনা, ফসল সংগ্রহ করলাম, ফসল আজকে যশোর থেকে আমি ফুলটা পাঠিয়ে দিলাম ঢাকায়, এই প্রক্রিয়াজাতকরণ যেটা আছে, পোস্ট হারভেস্ট, সবকিছুতেই ভিতরেই এই গুড এগ্রিকালচার প্র্যাকটিস কিন্তু নিয়ে আসতে হবে। তাহলেই কিন্তু কৃষক বেনিফিটটা পাবে। মানে প্রতিটা স্টেজে যেখানে যেখানে ভালো ভালো টেকনোলজিগুলো আছে, রিকমেন্ডেড টেকনোলজিগুলো আছে, সেগুলো ইন্ট্রোডিউস করার নাম হচ্ছে গুড এগ্রিকালচার প্র্যাকটিস। অনেকগুলো জায়গা আমি বারবারই বলছি যে এটা কিন্তু ছোট্ট একটা, যে আমি বললাম শুধু আইপিএম সেই রকম না, একটা এলাকা নির্বাচন করব, সেটাও কিন্তু মাটি ব্যবস্থাপনা হতে পারে। আমি যে সিড ব্যবহার করব সেটার কোয়ালিটি হতে পারে, ভালো বীজ না হলে ভালো ফলন হবে না। সেগুলো ফার্টিলাইজার যদি পরিমাণ মতো না দিতে পারি তাহলে হবে না, পানির ব্যবস্থাপনা যদি ভালোভাবে না করতে পারি ফলন উৎপাদন হবে না। তো সবকিছু প্রতিটা স্টেজে স্টেজে আমাদের গুড এগ্রিকালচার প্র্যাকটিস আমাদেরকে ইন্ট্রোডিউস করতে হবে। এই টোটালটাকেই আমরা কিন্তু গ্যাপ বলছি। আমাদের ফুল উৎপাদন মানে ফসল উৎপাদনের পর্যায়ে এবং মার্কেটিং পর্যায়ে ভোক্তা পর্যন্ত নিয়ে যাওয়া, একদম মাঠ থেকে একদম মুখে, আমরা যে মুখে অথবা আমরা যে প্রডিউসার যারা
আছে তাদের থেকে কনজিউমার যারা আছে টোটাল ব্যবস্থাপনাটার ভিতরে যত রকমের ইন্ট্রোডিউস করা যায় সবগুলো কিন্তু সংগ্রহকালীন এবং সংগ্রহ উত্তর সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আমি বলেছিলাম যে এলাকা নির্বাচন কেমন করে এলাকা হতে পারে। ফুলের ক্ষেত্রে যদি বিবেচনা করি, খেয়াল করে দেখেন সাভার রিজিয়নে আমাদের গ্লেডিউলাসটা কিন্তু খুব ভালো হয়। আর গোলাপ বাগানের কথা তো আপনারা জানেন, গোলাপও কিন্তু এখানে প্রচুর ভালো হয় ফলনগুলো। তাহলে এই এলাকাটাই আমরা এই গ্লেডিউলাস অথবা রোজ নিয়ে ভাববো। আবার যদি যশোর রিজনে যাই, সেখানে জারবেরা গাঁদা ফুল খুব ভালো হয়। তাহলে ওই সিজন, যেমন রাজশাহীতে আম ভালো হয়। সো এটা বুঝতে হবে যে এলাকা নির্বাচনটাও কোন ফসলের জন্য কোনটা, কোন জাতের জন্য কোনটা, সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো এলাকা নির্বাচনও কিন্তু ইম্পর্টেন্ট। মাটি ব্যবস্থাপনা, আমরা বারবারই বলি মাটি ব্যবস্থাপনা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এগ্রিকালচার সেক্টরে। সব কিছু, সেটা ছাদ বাগানি বলেন অথবা মাঠ পর্যায়ে বলেন, সব জায়গায় কিন্তু মাটিটা খুব ইম্পর্টেন্ট। ভালো মাটিতে ভালো ফসল, আমরা বারবারই কিন্তু বলছি কথাগুলো। মাটিটাকে ভালোভাবে তৈরি করতে হবে। বেলু দোআঁশ মাটিতে ভালো হবে না কোন মাটিতে ভালো হবে সেগুলো কিন্তু পড়ে নিতে হবে, জেনে নিতে হবে। তারপর ফসল, যেমন জারবেরার জন্য দেখেন আমি কয়েকটা ছবি ইউজ করেছি, জারবেরার জন্য কত সুন্দরভাবে মাটিগুলো তৈরি করে, এবং মাটির পিএইচ কেমন আছে, স্যালানিটি কি অবস্থা আছে, আমাদের ফিউমিগেশন করা হয়েছে কিনা, এটার ভিতরে মাটির ভিতরে হেভি মেটালস আছে কিনা, সবকিছুই কিন্তু আমাদের মাটির ব্যবস্থাপনার ভিতরে চলে আসে। সেগুলো সবগুলো আমাদের জানতে হবে এবং করতে হবে। এখন হতে পারে সিড। আমি যদি লাউ গাছে ভালো ফলন পেতে চাই, তাহলে অবশ্যই আমার ভালো জাত লাগাতে হবে। জাত ভালো না, আপনি কিন্তু বলছেন কেন প্রোডাকশন হচ্ছে, তা কিন্তু হবে না। জাত কিন্তু খুব ইম্পর্টেন্ট এগ্রিকালচার সেক্টরে। আমাদের ফল বা সবজির ক্ষেত্রে এবং ফুলের ক্ষেত্রে বিএআরআই কিন্তু প্রচুর জাত তৈরি করে যাচ্ছেন। বিএইউ করছেন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে কিন্তু জাত উৎপাদন করছেন। বেস্ট জাতটাকে কিন্তু আমাকে চুজ করতে হবে ফলন ভালো পাওয়ার জন্য, এবং তাদের জন্য রিকমেন্ডেড যেই ব্যবস্থাপনা আছে সেই ব্যবস্থাপনাটা ফলো করারটার নামই হচ্ছে গ্যাপ। সো ভালো বীজে ভালো ফসল, আমার বীজটাকে খেয়াল রাখতে হবে। এখন গোলাপের ক্ষেত্রে যদি বলি, আমি একটা ওয়াইল্ড গাছ লাগিয়ে রাখলাম, ভালো ফলন কি পাওয়া যাবে? তা কিন্তু না। আমাদের অবশ্যই বাডিং করা, গ্রাফটিং করা, আমাদের যদি সেই হাইব্রিড জাতগুলো করতে পারি তাহলে দেখা যাবে ফলন কিন্তু ভালো হবে। গ্লেডিউলাসের কর্ন যদি আমি ভালো কর্নটা না লাগাতে পারি তাহলে ফলন ভালো হবে? কখনোই না। সেদিকেও খেয়াল রেখে আমাদের কিন্তু ভালো বীজটাকে সংগ্রহ করতে হবে। যেমন জারবেরার ক্ষেত্রে একটা জিনিস মজার ঘটনা ঘটে, যেটা স্ট্রবেরির ক্ষেত্রে একই রকম হয়। জারবেরা কিন্তু প্রথম বছর খুব দেশে বাইরের থেকে টিস্যু কালচার প্ল্যান নিয়ে এসে লাগালাম, ভালো ফুল হলো, তারপর বছর একটু কমতে থাকে, তারপর বছর একটু প্রোডাকশন কমতে থাকে। 3 ইয়ার্স পর কিন্তু আমরা আবার নতুন করে গাছ লাগাই, এবং টিস্যু কালচার চারা যদি করি তাহলে কিন্তু ফলন ভালো হয়। সেটা কিন্তু খেয়াল রাখতে হবে যে আপনি টিস্যু কালচার চারা লাগাবেন, কর্ম লাগাবেন না বাল্ব লাগাবেন, টিবারিং করবেন নাকি গ্রাফটিং করবেন, এগুলো খেয়াল রাখতে হবে। পুষ্টি ব্যবস্থাপনা, আপনারা জানেন যে 16টা নিউট্রিয়েন্ট, কিছু নিউট্রিয়েন্ট খুব বেশি পরিমাণে খায়, আবার কিছু কম পরিমাণে খায়, ম্যাক্রো এবং মাইক্রো। আর নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম কিন্তু আমরা শুধুমাত্র জমিতে দিয়ে থাকি। আমরা সাধারণত যখন করি প্রচুর পরিমাণে জৈব পদার্থ দিই, এবং নাইট্রোজেন, ইউরিয়া, টিএসপি, পটাশ এগুলো দিয়ে থাকি। বাকি যে নিউট্রিয়েন্টগুলো আছে সেগুলি কি মাটিতে আছে? যদি সেগুলো না থাকে, সেগুলো ছাড়া তো গাছ হবে না। সো এই ম্যানেজমেন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা শুধুমাত্র কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন বাতাস থেকে পাই অথবা পানি থেকে পাই, বাকিগুলো কিন্তু আমাদের মাটিতে দিতে হবে অথবা মাটিতে অ্যাভেলেবল করতে হবে। পিএইচ মানটা ঠিক আছে কিনা সেটা দেখতে হবে। সবকিছু মিলিয়ে মাটি ব্যবস্থাপনা খুবই ইম্পর্টেন্ট। মাটি ব্যবস্থাপনা যদি ভালো না হয় তাহলে কিন্তু ফলন ভালো হবে না। সবকিছু দিকে খেয়াল রাখতে হবে। সমস্ত নিউট্রিয়েন্টগুলো এসেনশিয়াল, কিন্তু এগুলো এই এসেনশিয়াল নিউট্রিয়েন্টগুলো অবশ্যই মাটিতে থাকতে হবে, অ্যাভেলেবল ফর্মে থাকতে হবে। না থাকলে গাছ কিন্তু তুলতে পারবে না এবং গাছের ভালো ফলন দিবে না। সেটা কিন্তু তাহলে কি দাঁড়ালো? পুষ্টি ব্যবস্থাপনা কেন, ফসলের উৎপাদনশীলতা, পুষ্টি কেন, আমাদের ব্যবস্থাপনাটা কেন ইম্পর্টেন্ট? ফসলের উৎপাদনশীলতা কিন্তু কম বেশি হয়ে যাবে, আবার গুণগত মান কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। আবার মাটির কোয়ালিটি, সেটাও কিন্তু এর জন্য হচ্ছে জৈব পদার্থ কি পরিমাণে ব্যবহার করব, কি পরিমাণে কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করব, কখন ইউজ করব বা আদৌ করবো কিনা সেগুলো, অথবা অর্গানিক্যালি করতে গেলে আমরা এতটুকু নিউট্রিয়েন্টগুলো অ্যাভেলেবল করতে পারবো কিনা, সেটা কিন্তু এটাই হচ্ছে মাটি ব্যবস্থাপনা। মাটি ব্যবস্থাপনার দিকেও কিন্তু নজর দিতে হবে। মাটিতে পুষ্টিগুলোর দুরকম সোর্স দিয়ে করতে পারি।
একটা হচ্ছে শুধু অর্গানিক দিয়ে করতে পারি, তাহলে অর্গানিক প্রোডাকশন। আবার অনেকে হচ্ছে অর্গানিক প্লাস কেমিক্যাল ফার্টিলাইজার দিচ্ছি, সেগুলো হচ্ছে আপনার কি ধরনের প্রোডাকশন করবেন, অথবা কি সেফ ফুড করবেন নাকি অর্গানিক করবেন, সেগুলোর ব্যবস্থাপনাগুলো সেভাবে আপনার পুষ্টি ব্যবস্থাপনা করতে হবে এবং ফসলের উৎপাদনশীলতা বাড়াতে হবে। আবার এখন কিন্তু তৈরি হয়েছে যে ড্রিপ পদ্ধতিতে ফার্টিগেশন করে দেওয়া যায়, সেটাও করা যেতে পারে। সেরকম ব্যবস্থাপনা যদি আপনি করতে চান তাহলে করা যাবে। পানি ব্যবস্থাপনা খুবই ইম্পর্টেন্ট বাংলাদেশের জন্য। বাংলাদেশে এই যে শীতকালীন ফসলগুলো করতে যাই, তখন কিন্তু পানি আমাদের খুবই অভাব হয়। এই পানি ব্যবস্থাপনার জন্য আপনি কি নালা পদ্ধতি করবেন, নাকি আপনি ড্রিপ ইরিগেশন ব্যবহার করবেন? ড্রিপ ইরিগেশন এখন কিন্তু বাংলাদেশে পপুলার হয়েছে। ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন ছাদ বাগানীদেরও পর্যন্ত ড্রিপ ইরিগেশন করে দিচ্ছেন। ড্রিপ ইরিগেশনের সুবিধাগুলো হচ্ছে আপনি বাসায় বসে বসে ইরিগেশন দিতে পারছেন, নিউট্রিয়েন্ট ফিডিং করে দিতে পারছেন, অথবা পরিমাণ মতো খুব কম পরিমাণে পানি দিয়েও কিন্তু গাছ উৎপাদন করা যায়। আবার স্প্রিংলার ইরিগেশন, এরকম নানাবিধ ইরিগেশন টেকনোলজি আসছে। সেইগুলো বেস্ট ওয়ানটা আপনার জমির জন্য কোনটা প্রযোজ্য সেটা অ্যাপ্লিকেশন করার নাম হচ্ছে গুড এগ্রিকালচার প্র্যাকটিস। তো গুড এগ্রিকালচার প্র্যাকটিস একক কিছু না, সবকিছু মিলিতভাবে। এখন হচ্ছে চলমান প্রক্রিয়া, আলুর যদি হয় আলু রগিং করতে হয়, তাই না? মাঠে গিয়ে ধানের জমি আগাছা দমন করতে হয়। এরকম ভাবে ফুলের ক্ষেত্রেও, মাছের ক্ষেত্রে, সবকিছু ক্ষেত্রে হচ্ছে আন্তঃপরিচর্যা কিছু জিনিস থেকে যায়। যেমন হচ্ছে গোলাপের আমরা বেশি বার্ড যদি হয়ে যায়, বার্ড একটু কমিয়ে দিতে পারি। চন্দ্রমল্লিকা ব্রাঞ্চিং হওয়ার জন্য পিঞ্চিং করে দিতে পারি। আবার গোলাপে কিন্তু আমরা কি করি, এটাকে প্রুনিং করে দিই, না হলে ফুল উৎপাদন হয় না। সেভাবে প্রয়োজনীয় ব্যবস্থাপনাগুলো নেয়া, ইন্টারনাল আমাদের যে কাজগুলো করতে হবে, আন্তঃপরিচর্যাগুলো আমাদের সবগুলোই কিন্তু পরিমাণ মতো এবং সময় মতো করতে হবে। সেটা কিন্তু গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসের ভিতরে পড়ে। আপনি প্রুনিং করলেন না গাছের, তাহলে তো আপনার গাছ ভালো হবে না, ফুল উৎপাদন হবে না, আপনার ভালো গোলাপ উৎপাদন হবে না। সেরকম ভাবে এখন আসছি রোগ বালাই কন্ট্রোল। বাংলাদেশের চ্যালেঞ্জ, আপনারা জানেন বাংলাদেশে যে টেম্পারেচার আছে এবং যেই হিউমিডিটি আছে, বাংলাদেশের রোগ বালাই একটু বেশিই হয়। সো আমাদের ম্যানেজমেন্ট একটু কঠিন। অন্য দেশগুলোতে দেখা যায় যে খুব সুন্দরভাবে ফিউমিগেশন করে নেট হাউস দিয়ে বাগানগুলো করে, যার জন্য পোকামাকড় আক্রমণ কিন্তু কম হয়। গ্রিন হাউসে করতেছে, নেট হাউসে করতেছে, পলিটানেলের ভিতরে করছে। আমরা কিন্তু ওপেন ফিল্ডে করি, যার জন্য কিন্তু রোগ এবং পোকামাকড় দুটোই কিন্তু প্রচুর পরিমাণে হয়। এবং এটা ব্যবস্থাপনাটা কিভাবে করতে হবে, অর্গানিক হলে একরকম ভাবে, ইনঅর্গানিক হলে আরেকরকম ভাবে, আরো অনেকগুলো ইন্টারকালচার অপারেশনের মাধ্যমে কিন্তু আমরা এই বালাইগুলো কন্ট্রোল করতে পারি। রোগের কথা যদি বলি, তাহলে ছত্রাক হতে পারে। ছত্রাক আমরা খুব ভালোভাবে জানি যে ছত্রাক কেমন। ব্যাকটেরিয়া হতে পারে, ব্যাকটেরিয়া উইল্ট হতে পারে। আর ভাইরাস তো কমনলি হচ্ছে বিভিন্ন ভ্যাক্টরের মাধ্যমে ভাইরাসগুলো আমাদের ছড়িয়ে থাকে। বাংলাদেশে ছত্রাক, ব্যাকটেরিয়া এবং ভাইরাস প্রচুর পরিমাণে হয়, এবং আমরা কিন্তু এটার জন্য বিভিন্ন রকমের কেমিক্যালস অথবা অর্গানিক ওয়েও কিন্তু রয়ে গিয়েছে। আপনি যদি এখানে খেয়াল রাখতে হবে, সেফ ফুড প্রোডাকশন করছেন, সেফ ক্রপ প্রোডাকশন করছেন নাকি অর্গানিক করছেন, এইটার উপর নির্ভর করবে আপনি কিভাবে করছেন। আর পোকামাকড়ে আরেকটা জিনিস আছে, নেমাটোড। সয়েলে নেমাটোড যদি হয় তাহলে দেখা যাবে রোগের অনেকগুলো সিমটম শো করে, নেমাটোডও কন্ট্রোল করতে হয়। আর পোকামাকড় তো প্রচুর পরিমাণে বাংলাদেশে, এফিড মিলিবাগ প্রচন্ডভাবে আমাদের অ্যাটাক করে, সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে, এইগুলোকে কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল করার জন্য আসলে অনেক টেকনিকগুলো আছে। আমরা সবসময় খেয়াল করি যে অর্গানিক ওয়েতে যদি কন্ট্রোল করা যায়, যতক্ষণ পর্যন্ত আমরা চেষ্টা করব যে ইনফেস্টেশন লেভেলটা যেন ক্রিটিক্যাল লেভেলের উপরে না চলে যায়, ততক্ষণ পর্যন্ত আমরা অর্গানিক ওয়েতে বা মেকানিক্যাল ওয়েতে আমরা চেষ্টা করব। কেমন? আমরা লাইট ট্র্যাপ ব্যবহার করতে পারি। আমরা লাইট ট্রিপে কিন্তু এখন খুব সহজেই কিন্তু লাইট ট্রিপ ব্যবহার করা যায়। সন্ধ্যায় যদি একটি লাইট জ্বালিয়ে দিয়ে নিচে যদি একটু সাবান পানি অথবা কেরোসিন পানি দিয়ে রাখি, তাহলে অপকারী পোকাগুলো এসে সেখানে পানিতে পড়ে মারা যাবে। সেটাই লাইট ট্র্যাপ, সেটা আমরা করতে পারি। এটা কিন্তু ছাদ বাগানিতেও করতে পারি। আমরা ছাদ বাগানে সন্ধ্যার পরে যদি করে দিই, তাহলে অপকারী পোকাগুলো কিন্তু আমরা খুব সহজেই কন্ট্রোল করে ফেলতে পারি। ফেরোমন ট্র্যাপ বাংলাদেশে পপুলার হওয়া শুরু হয়েছে। এক এক ফসলের জন্য এক এক ভাবগুলো ফেরোমন ট্র্যাপ আছে। ফেরোমন ট্র্যাপ ব্যবহার করে কিন্তু আমরা অনেক পোকা কিন্তু অনেকভাবে নিয়ন্ত্রণ করে ফেলতে পারি। আর স্টিকি ট্র্যাপ, স্টিকি ট্র্যাপ বাংলাদেশে খুব পপুলার এখন। আমরা কিন্তু ব্রিঞ্জাল শুট অ্যান্ড ফুড বোরা কন্ট্রোল করার জন্য মাঝে মাঝে ব্যবহার করে থাকি। এরকমভাবে বিভিন্নটার জন্য ফেরোমন ট্র্যাপ
এফিড, থ্রিপস, এগুলো খুব সহজভাবে কন্ট্রোল করা যায়, মিলিবাগও পর্যন্ত কন্ট্রোল করা যায়। সো সেগুলোর দিকে একটু খেয়াল রাখতে হবে। আর আমরা রোগবালাইয়ের কথা যখন বলছিলাম, অর্গানিক ওয়েতে যদি করতে হয়, নানাবিধ টেকনিকগুলো বাংলাদেশে কিন্তু প্রচলিত আছে। বর্ধ মিক্সচার হতে পারে, বর্ধ মিক্সচার আপনারা তৈরি করা খুব সহজভাবেই জানেন, কিছুই লাগে না। চুনাতুতে এগুলো লোকাল মার্কেটে পাওয়া যায়, আপনারা সবাই জানেন। আপনারা যদি বর্ধ মিক্সচার স্প্রে করেন তাহলে কিন্তু অনেক রোগ বালাই কিন্তু কমে যাবে। নিম তেল স্প্রে করেও কিন্তু আমরা পোকামাকড়ের আক্রমণ অনেকাংশে কমিয়ে দিতে পারি। নিম তেল যদি আমরা ইন্টারভ্যালে স্প্রে করি তাহলে দেখা যাবে পোকাগুলো রিপেলেন্ট হিসেবে কাজ করবে, পোকারা আসবে না। তাহলে কিন্তু দেখা যাবে আমাদের অনেক পোকা কম হলো, আমাদের কিন্তু অন্য পোকার আক্রমণ যেমন অনেকাংশে কমে যাবে, পোকার আক্রমণ কমে যাবে, ভাইরাসের আক্রমণ কমে যাবে। তো সেদিকেও কিন্তু আমাদের ভালো পজিটিভ দিক আছে। আমরা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো গবেষণা করে দেখিয়ে দিয়েছি যে শুধুমাত্র যদি নেট দিয়ে ঢেকে ফসল করা যায়, সেখানে ব্রিঞ্জাল, শুট অ্যান্ড ফ্রুট বোরাও কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি 100%। তো অন্য ক্রপসগুলো যদি এইভাবে নেট দিয়ে ঢেকে আমরা করি, আমরা কিন্তু অনেকগুলো টেকনোলজি ডেভেলপ করেছিলাম, যে ম্যান হাইট নেট, অথবা আমাদের ক্রপস যতটুকু উচ্চতা হবে সেই রকম হাইটের নেট দিয়ে, মশারি দিয়ে ঝুলিয়ে ঝুলিয়ে ফসল যদি উৎপাদন করি, তাহলে আমরা এই পাশে ডান দিকে দেখিয়েছি, ওখানে তো সবজি আমরা প্রোডাকশন করেছি, ডান পাশের নিচে আমরা কিন্তু আঙ্গুরকেও ঢেকে দিয়ে দেখিয়ে দিয়েছিলাম। আঙ্গুরটাকেও আমরা কিন্তু পাকা পর্যন্ত নিয়ে যেতে পারি, এবং খুব পেকে যায় যখন, তখন কিন্তু দেখা যায় অনেক মিষ্টি হয় আঙ্গুরগুলো, সেটাও কিন্তু আমরা করতে পারি। আমি কিন্তু বারবারই বলছিলাম যে বালাইনাশক ব্যবহার করা একটা বিষ ব্যবহারে অবশ্যই সতর্ক থাকতে হবে, এবং যতটুকু সম্ভব আমরা এই বালাইনাশকে যাব না। আমরা কেমিক্যাল ইনসেক্টিসাইড বা ফাঙ্গিসাইড দিকে না গিয়ে অর্গানিক ওয়েতে কিভাবে কন্ট্রোল করা যায় সেদিকে আমরা বিভিন্ন রকমের ট্র্যাপ ব্যবহার করে, অথবা বিভিন্ন রকমের ফেরোমন ট্র্যাপ ব্যবহার করে আমরা কিন্তু এগুলো করতে পারি। আমি কিন্তু এতক্ষণ বলেছি প্রোডাকশন লেভেলে। সংগ্রহের পরবর্তীতে কিন্তু খেয়াল করে দেখা, আমের যত্ন করতে হয় মার্কেটিং করার জন্য, সেভাবে লিচু আছে, বা আমাদের ফুলের ক্ষেত্রে যদি বলি, সবজি ক্ষেত্রেও সবগুলো খেয়াল রাখতে হবে কখন হারভেস্ট করব, আমার কত দূরে মার্কেট, সেই মার্কেটের জন্য ফ্রেশ প্রডিউস দ্রুত পৌঁছে দেওয়া যায়, সেরকম নানাবিধ টেকনোলজিগুলো অ্যাডাপ্ট করা যেতে পারে। ছায়াযুক্ত জায়গায় রাখা, পানির ভিতরে তুলে ফুলগুলোকে রাখা, এগুলো করা যেতে পারে। আরেকটা জিনিস হচ্ছে গুড এগ্রিকালচার প্র্যাকটিসের, আমরা যারা ফার্মার এখানে মাঠে কাজ করব, তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকগুলো ইনফরমেশন রয়েছে। তাদের গ্লাভস ব্যবহার করা, স্প্রে করার সময় মাস্ক ব্যবহার করা, তাদের জন্য অ্যাপ্রনের ব্যবস্থা করা, সেগুলো কিন্তু গুড এগ্রিকালচার প্র্যাকটিসের আন্ডারে পড়ে। সো সবকিছুই কিন্তু একটা টোটাল প্যাকেজ, সবগুলো খেয়াল করতে হবে। ভালো ফুলগুলোকে সর্টিং করে ফেলা, গ্রেডিং করে ফেলা, সেগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। ফলের ক্ষেত্রেও সুন্দরভাবে প্যাকেজিং করা, সেগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট। প্যাকেজও কিন্তু একটা ফুলের ভ্যালু এডিশন করে দিতে পারে, একটা ফলের ভ্যালু এডিশন করে। বাংলাদেশে শুরু হয়ে গিয়েছে, এই বছর আমরা দেখেছি আমের কিন্তু সুন্দর মোড়কে বিক্রি হয়েছে। সো ভ্যালু এডিশন হয়েছে, এবং আমাদের পোস্ট হারভেস্ট লসও কিছুটা কমে আসছে। সো এটাও কিন্তু গুড এগ্রিকালচার প্র্যাকটিসের ভিতরে পড়ে। আসলে গুড এগ্রিকালচার প্র্যাকটিস হচ্ছে আমাদের প্রডিউসগুলো, ফ্রেশ প্রডিউসগুলো কত সুন্দরভাবে কনজিউমার কাছে পৌঁছে দেওয়া যায়, কৃষক বেনিফিট পাবে, এবং যারা ক্রেতা তারাও কিন্তু বেনিফিট পাবে। সেটাই হচ্ছে গুড এগ্রিকালচার প্র্যাকটিস। সংগ্রহের ফসল মাঠ পর্যায়ে এবং সংগ্রহের পরে সব জায়গাতেই কিন্তু গুড এগ্রিকালচার প্র্যাকটিসগুলো ফলো করতে হবে। অবশ্যই এটার জন্য ট্রেনিংয়ের দরকার পড়বে। এই ট্রেনিংগুলোও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কৃষকের জন্য ট্রেনিং যদি করিয়ে দেওয়া যায়, তাহলে এইগুলো খুব দ্রুত মাঠ পর্যায়ে প্র্যাকটিস হবে, এবং আমরা কিন্তু দেশ একটা বেনিফিট পাবে। তো সবকিছুই খেয়াল রাখতে হবে। এক্সেস যদি আমরা কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করি, পরিবেশের দূষণ হবে। যদি আমরা কেমিক্যাল ইনসেক্টিসাইড বা ফাঙ্গিসাইড ব্যবহার করি, পরিবেশ দূষিত হবে। তো এইসব পরিবেশকে যেন কোনো ক্ষতি করে এইরকম আমরা কিছুই ব্যবহার করব না, সেটাই হচ্ছে গুড এগ্রিকালচার প্র্যাকটিস। তার জন্য সবার জন্যই কিন্তু দরকার হচ্ছে টোটাল একটা ট্রেনিং, নলেজ বাড়াতে হবে, গুড এগ্রিকালচার প্র্যাকটিসের ডেমনস্ট্রেশন বাড়াতে হবে। বাড়ালে কিন্তু পাশাপাশি আমরা জেনে ফেলবো সবাই গুড এগ্রিকালচার প্র্যাকটিস কাকে বলে। গুড এগ্রিকালচার প্র্যাকটিসে কিন্তু আমি বারবারই বলছি, মাঠ পর্যায়ে
প্রোডাকশন আমরা নিয়ে যাব হচ্ছে কনজিউমারের কাছে। সেখানে যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা যেতে পারে, অথবা আইওটি ব্যবহার করা যায়, ইন্টারনেট অফ থিংস যদি ব্যবহার করি, ইন্টারনেটের মাধ্যমে ধরা যাক এরকম কৃষকের ন্যায্য মূল্য পাওয়ার জন্য আমাদের প্রোডাকশন, হাই কোয়ালিটির প্রোডাকশনগুলো আমরা দেখে নিলাম যে ঢাকায় আসলে 8 টাকা কেজি বিক্রি হবে, আর যদি চিটাগাংয়ে পাঠানো যায় তাহলে দেখা যাবে এটা আমরা 12 টাকায় বিক্রি করতে পারি। সেরকম ক্যালকুলেশন করে বেনিফিটগুলো কিন্তু আমরা ফার্মার্স কাছে বেশি দিতে পারি। আমাদের টার্গেট হচ্ছে ফার্মার ন্যায্য মূল্য পাবে, প্রোডাকশন করবে ভালো, আর যারা আমরা কনজিউমার তারা কিন্তু ফ্রেশ, সেফ, স্বাস্থ্যসম্মত ফসলগুলো আমরা পাবো। সেই সব কিছু মিলিয়ে হচ্ছে গুড এগ্রিকালচার প্র্যাকটিস। গুড এগ্রিকালচার প্র্যাকটিস হচ্ছে আসলে হচ্ছে এরকম একটা প্র্যাকটিস আমাদের কৃষির জন্য খুবই এসেনশিয়াল। কৃষিজ পণ্যগুলোকে স্বাস্থ্যসম্মত করবে, আমাদের স্বাস্থ্য ঝুঁকি কমবে, আমরা সুস্থ থাকবো। পাশাপাশি হচ্ছে কৃষক উৎপাদন করতে গিয়ে তাদের স্বাস্থ্য তো ভালো থাকবে, আর উৎপাদিত পণ্য ন্যায্য মূল্য পাবে, কৃষক শক্তিশালী হবে। তো সবকিছু মিলিয়ে গুড এগ্রিকালচার প্র্যাকটিস আমাদের ফলো যদি করি, সেটা সবজি উৎপাদন হতে পারে, ফুল উৎপাদন হতে পারে, ফল উৎপাদন হতে পারে, এমনকি মাছ অথবা মুরগি পালন, সবকিছু থেকেই হচ্ছে গুড এগ্রিকালচার প্র্যাকটিস এখন আমাদের প্রয়োজন। আমরা দেখেছি যে আপনারা অনেকেই আমাদের এই গভীর রাতের লাইভগুলো দেখছেন। সবাইকে আমি আসসালামু আলাইকুম বলছি, সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।